দ্বাদশ শ্রেণীর স্নেহভাজন ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে কবিতাটা পড়াতে চাইছি, কবিতাটি চিত্র রূপময়তার জনক তথা রূপশ্রী বাংলার রূপে মুগ্ধ কবি জীবনানন্দ দাশের লেখা তোমাদের পাঠ্য কবিতা শিকার। এই কবিতাটির মূল উৎস হচ্ছে, এটি 1942 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে বনলতা সেন কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা হিসেবে প্রকাশিত হয়। শিকার কবিতাটা পড়াবার প্রাক্কালে কটি কথা বলে দিই। যে শিকার কবিতায় আমরা দেখতে পাবো একটি ভোরের চিত্র আছে, দুটি ভোরের চিত্র আছে, এবং একটি ভোরের চিত্রে আমরা দেখব যে অরণ্য প্রকৃতির অপরূপ রূপের কথা কবি বর্ণনা করেছেন। অপর যে ভোরের চিত্র আছে সেটি আমরা দেখতে পাবো সেই ভোরের চিত্র সম্পূর্ণ বিপরীত। সেখানে কবি দেখিয়েছেন যে নাগরিক সভ্যতায় সভ্য মানুষের নিষ্ঠুরতা, অমানবিকতা, তারা কিভাবে অরণ্যের কোলে লালিত জীবজন্তুকে হত্যা করে তারা নিজেদের নিষ্ঠুরতার প্রকাশ ঘটিয়েছে, এবং তার সাথে সাথে কবির জেহাদও ঘোষিত হয়েছে, সেটা আমরা দেখব। এবার আমি পাঠ্য কবিতায় চলে যাই। সেখানে দেখো কি বলা আছে। ভোর, আকাশে রং ঘাস ফড়িংয়ের দেহর মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ। আমি একটু আগেই বলেছি তোমাদের কাছে, কবি ছিলেন রূপশ্রী বাংলার রূপে মুগ্ধ কবি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরেই বাংলায়। এখানে কবির সেই বাংলার প্রতি, বাংলা তার দৃষ্টিতে রূপের তিলোত্তমা। এখানে আমরা দেখব যে পল্লী প্রকৃতির অতি তুচ্ছাতি তুচ্ছ বস্তু তার সাহিত্য অঙ্গনে অপরূপ রূপে শোভিত হয়েছে। এই পাঠ্য কবিতাটিও তার ব্যতিক্রম নয়। এখানে ভোরের অরণ্য প্রকৃতির সৌন্দর্যকে কবি পাঠকের দরবারে অদ্ভুত চিত্রকল্পের মধ্য দিয়ে হাজির করেছেন। এবং সেখানে দেখো কি বলা আছে। সেই ভোরের চিত্রের কথা বলতে গিয়ে কবি বলছেন, সেখানে আকাশের রঙের কথা তুলে ধরেছেন। সেই রঙকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ঘাস ফড়িংয়ের এক প্রজাতি, তার সেই নীলাভ রঙের সঙ্গে আকাশের নীল আকাশের তুলনা করছেন কবি। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। আমি কি বলেছিলাম যে পল্লী প্রকৃতির অতি তুচ্ছাতি তুচ্ছ বস্তু তার সাহিত্যের আঙিনায় অসামান্য রূপে প্রতিভাত হয়েছে। দেখো কোন গাছের কথা কবি বলছেন, পেয়ারা গাছ, আমাদের অতি পরিচিত গাছ। নোনা গাছ, পাতা নোনা বলে, সেই নোনা গাছ, সেই নোনা গাছ এমনি তাদের পাতা, গাছের পাতা এমনি সবুজ, কিন্তু সেই সবুজকে পাঠকের দৃষ্টিতে আরো সবুজ করে বলার জন্য, আরো আকর্ষণীয় করে তোলার জন্য সেই সবুজের তুলনা দিচ্ছেন কবি টিয়ার পালকের মতো সবুজ। সেই টিয়া পাখির পালকের মতো সবুজ কিসের পাতা? না, সেই পেয়ারা নোনা গাছের কথা বলছে। তার সবুজের বর্ণনা প্রসঙ্গে কবি সেই টিয়ার পালকের মতো সবুজ বলতে চেয়েছে। একটি তারা এখন আকাশে রয়েছে, এরপর ভোর থেকে চলে আসছে সন্ধ্যা ঢাকা। সেখানে একটি তারার উপস্থিতির কথা কবির দৃষ্টিতে প্রতিভাত হচ্ছে। কবি বলছেন, একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। সেই তারার উপস্থিতিকে কবি তুলনা করছেন কি, যে পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। গোধূলি, দিন ও সন্ধ্যার যে সন্ধিক্ষণ, তাকেই আমরা গোধূলি বলি। তা সেই বাসর ঘরে মেয়েটি কি থাকে? সলজ্জ, তার মধ্যে একটা লাজুক ভাব থাকে। সেই তারাটা মিটমিট করে আকাশে জ্বলছে। সেই তারার সেই ঔজ্জ্বল্যকে কবি এখানে তুলনা করছেন সেই বাসর ঘরে থাকা সেই মেয়েটির সলজ্জ দৃষ্টির সঙ্গে। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন। তো অদ্ভুত কথা। দেখো, কবি মাত্রই রোমান্টিক, কল্পনাপ্রবণ। রবীন্দ্রনাথের কথা বলি, হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। সেই পাখি নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। তাহলে কবির মন চলে যাচ্ছে সুদূর। কবি বলছেন সেই, কিংবা সেই মিশরের মানুষই
মিশর, নীল নদের তীরে সেই মিশর, সেখানে সেই মিশরের মানুষই অর্থাৎ কবির কল্পনালোকের সেই নারী, সে তার বুকের থেকে একটা মুক্তা রেখেছিল আমার নীল মদের গেলাসে, রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে। তো বহু বছর আগে, হাজার হাজার বছর আগে একটি রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন। একটু অদ্ভুত চিত্রকল্প দেখো। আমি একটু আগে শুরুতেই বলেছি যে কবি হচ্ছেন চিত্র রূপময়তার জনক। তাহলে সেই কবি অদ্ভুত চিত্রকল্পের মধ্য দিয়ে একটা তারার উপস্থিতিকে বর্ণনা দিয়েছেন। সেই তারার উপস্থিতির প্রসঙ্গে কবি প্রথমে তাকে তুলনা করলেন সেই পাড়াগার বাসঘরে সেই গোধূলি নদীর মেয়েটির সঙ্গে। পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে কবি সেই তারার উপস্থিতি ঔজ্জ্বল্যকে তুলনা করছেন সেই মিশরের মানুষের সঙ্গে, সেই যখন সেই তার বুকের থেকে যে মুখটা রেখেছিল নীল মদের গ্লাসে, তার যে ঔজ্জ্বল্য, তার সঙ্গে সেই তারার ঔজ্জ্বল্যের তুলনা করছেন। তার সাথে সাথে দেখো বলা হয়ে গেল, কিন্তু যেন মনে হচ্ছে বলা হয়নি যে হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন। সেই তারার উপস্থিতির কথা কবি পাঠকের দরবারে হাজির করলেন অদ্ভুত চিত্রকল্পের মধ্য দিয়ে। এরপরে দেখো, হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। তাহলে কবি সেই অদ্ভুত ভোরের বর্ণনা দিচ্ছেন, অরণ্য প্রকৃতির সৌন্দর্য ছবি তিনি এখানে আঁকছেন, এবং সাথে সাথে এর পরের যে অ্যাডিশন সংযোজনে যাচ্ছেন যে হিমের রাতে, শীতের রাতে শরীর মানে কি গরম করার জন্য, শরীরে উষ্ণতা আনার জন্য কারা না দেশওয়ালি। কাদের বলি আমরা, যে বিহারের সেই প্রত্যন্ত এলাকার সেই আদিম অধিবাসীরা, সেই তাদেরকে আমরা দেশওয়ালি বলে থাকি। তারা কি করেছে, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, অর্থাৎ শীতের রাতে শরীরকে গরম করার জন্য তারা সেই দেশওয়ালিরা কি করেছে, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। সেই আগুনের তুলনা হচ্ছে। দেখো কি বলছেন, মোরগ ফুলের মতো লাল আগুন। আগুন এমনি লাল, কিন্তু সেই আগুনের সেই লাল রঙকে আরো বেশি চিত্তাকর্ষক করে তোলার জন্য কবি বলছেন সেই আগুনটা হচ্ছে মোরগ ফুলের মতো। মোরগ ফুল এক জাতীয় ফুল, দেখবে মুরগির পালকের মতো, এবং তার রং হচ্ছে লাল। সেই আগুনের টকটকে লালের সঙ্গে তুলনা করছে। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সেই দেশওয়ালিরা তারা কি করেছে, যে অসত্য পাতা পুড়িয়ে সারা আগুন জ্বেলেছে, এবং সেই তাদের আগুনটা এখনো প্রজ্বলিত। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। অর্থাৎ আস্তে আস্তে ভোরের চিত্রের কথা দেখছিলাম আমরা। সেই ভোরের কি হয়েছে, সূর্যোদয় হয়েছে। তাহলে সেই সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে কি হয়, আলোয় উদ্ভাসিত হয়। তাহলে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। তাহলে সূর্যের সেই প্রভার ফলে, ঔজ্জ্বল্যের ফলে সেই আগুনের রংটা কিছুটা কি হয়েছে, ফিকে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। এবং সেই বিবর্ণতাকে ওই সেই ফিকে হয়ে যাওয়াকে কি অদ্ভুত চিত্রকল্পের মধ্যে বলছেন, দেখো হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। খুব সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। দেখো শালিক, তার বর্ণনা দিচ্ছেন সে হচ্ছে রোগা শালিক, আমাদের অতি পরিচিত পাখি শালিক। তা সেই শালিক কিরকম, রোগা শালিক, এবং সেই রুগ্ন হওয়ার জন্য তার হৃদয়ের ইচ্ছাগুলো কি হয়েছে, বিবর্ণ হয়ে গেছে, কিছুটা ফিকে হয়ে গেছে। এবং সেই জন্যই কবি বলছেন যে সূর্যের উপস্থিতির ফলে যে আগুন তারা প্রজ্বলিত রেখেছিল, সেই আগুনের রংটা কিছুটা কি হয়েছে, ফিকই হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। এবং সেই বিবর্ণতাকে বোঝাবার জন্য কবি বলছেন যে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই। আর কুমকুম তোরা জানো প্রসাধন সামগ্রী। তাহলে সেই রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে। সকালের আলোয় টলমল শিশিরের চারিদিকের বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। তাহলে সূর্য উদ্ভাসিত হয়েছে। সেই সূর্যদেবের কিরণে কি হয়েছে, যে চতুর্দিকের অরণ্যায়ন সে যেন আরো বেশি সৌন্দর্য তার প্রকাশিত হচ্ছে। এবং সেই তার উপর সেই শিশির পড়েছে, একটা অদ্ভুত ঔজ্জ্বল্য, এক অদ্ভুত সৌন্দর্য প্রতিভাত হচ্ছে। চারিদিকে বন ও আকাশ সেই ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। সেই ময়ূরের এখানে কল্পনাপ্রবণ মন কবির, সেই ময়ূরের ডানা এখানে সেই সবুজ নীল ডানার মতো দুটো শব্দ ব্যবহার করছেন। এমনি অরণ্য সবুজ, তার ময়ূরের ডানা নীল। তাহলে অদ্ভুত একটা সংমিশ্রণে অরণ্য প্রকৃতি যেন সুন্দর সাজে সেজে উঠেছে। এরপরে দেখো, এরপরের যে বিষয়টা যাচ্ছি, আমি পড়াবার প্রাক্কালে বললাম যে সম্পূর্ণ বিপরীতধর্মী দুটো ভোরের চিত্রকে কবি এখানে তুলে ধরেছে। তাহলে একটা যে ভোরের বিষয় আমরা দেখলাম প্রথমেই, এখনো শেষ হয়নি, তার অ্যাডিশন আছে, সংযোজন আছে।
তাহলে সেখানে আমরা দেখলাম যে অরণ্য প্রকৃতির সৌন্দর্যকে কবি এখানে ফুটিয়ে তুলেছে। আমি আগেই বলেছি যে কবি ছিলেন রূপসী বাংলার রূপে মুগ্ধ। রূপসী বাংলার সেই রূপে কবি অবগাহন করেছেন, তবু তার পিপাসা নিবৃত্ত হয়নি। তাই অদ্ভুত তুলি কলমের মধ্য দিয়ে তিনি সেই রূপসী বাংলার অপরূপ সৌন্দর্যকে পাঠকের দরবারে হাজির করলেন। এর পরের যে ভোরের চিত্র আমরা যাচ্ছি সেটা সম্পূর্ণ বিপরীতধর্মী। সেখানে আমরা দেখতে পাবো, আমি আগেই বলেছি তোমাদের কাছে, যে সভ্যতার মদগর্ভে গর্বী মানুষের দল কিভাবে সেই পৌরাণিক কাহিনীর নিষাদের মতো কতখানি নিষ্ঠুর হয়ে উঠেছে। তাদের সেই হৃদয়হীনতার কথা, তাদের সেই নিষ্ঠুরতার কথা কবি এখানে ব্যক্ত করতে চাইছেন। দেখো কি বলা হচ্ছে। ভোর সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তাহলে এখানে একটা হরিণের কথা বলা হচ্ছে। সেই হরিণ কি করেছে? সারা রাত সেই চিতাবাগিনীর থেকে নিজেকে রক্ষা করার জন্য সে দৌড়ে বেরিয়েছে। কোথায় দৌড়ে বেরিয়েছে? প্রত্যেকটাই সব প্রশ্ন আছে। নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সে কোথায় দৌড়ে বেরিয়েছে? সে মেহগিনী গাছের কথা তোমরা জানো। অন্ধকারে মেহগিনীর মতো অন্ধকারে সেই সুন্দরীর বন থেকে কোথায় গেছে? অর্জুনের বনে ঘুরে বেরিয়েছে। সে কেন বেরিয়েছে? নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। সুন্দর বাদামি হরিণ, তাই হরিণের রঙের বর্ণনা দেওয়া হচ্ছে। সেই হরিণটি হচ্ছে সুন্দর বাদামি রঙ। এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তাহলে কে অপেক্ষা করছিল? এই হরিণটি অপেক্ষা করছিল। সে কিসের জন্য অপেক্ষা করেছিল? এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কেন অপেক্ষা করছিল তার উত্তর আমরা পরে পাচ্ছি। এসেছে সে ভোরের আলোয় নেমে। সে সূর্য উদয় হচ্ছে, আস্তে আস্তে সেই ভোরের আলোয় সে নেমে এসেছে। আর তার ভয় নাই, আর ভীতি নাই। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে কি করছে? সে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ঘাস এমনি সবুজ। সেই ঘাসের বর্ণনা দেওয়া হচ্ছে কি? সেই কচি বাতাবি লেবুর মতো সবুজ। তার সবুজের মানে প্রিয়বতা, তার সবুজত্বকে আরো বেশি করে বলার জন্য কবি সেই বাতাবি লেবুর প্রসঙ্গটি আনে। বাতাবি লেবু সবুজ, তাহলে সেই সবুজ ঘাস কে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? হরিণটি খাচ্ছে। যে হরিণটি আগে কি করেছে? সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য বন থেকে বনান্তরে ছুটে বেরিয়েছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল। সেই হরিণটি, বাদামি হরিণটি আস্তে আস্তে কোথায় নামছে? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। সে হচ্ছে অরণ্যের কুলে লালিত। তাই অরণ্য প্রকৃতির যা কিছু জিনিস সবই তার পরিচিত। সে আস্তে আস্তে অ্যাডাপ্টেশন, অভিযোজন করছে। সারা রাত ঘুরে বেরিয়েছে, ক্লান্ত। সেই ক্লান্ত মনকে, অবসন্ন মনকে কিছুটা শান্তি দেওয়ার জন্য সে কি করছে? সে আস্তে আস্তে সেই নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামছে। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। সেই যে আমি একটু আগেই বলে ফেললাম তোমাদের কাছে যে সারা রাস্তায় ঘুম নাই। সে চিতাবাগিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য দৌড়ে বেরিয়েছে। সেই ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। অন্ধকারে হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। তার মধ্যেও একটা ইচ্ছা জাগ্রত হয়েছে। সে কি করতে চাইছে? সেই অন্ধকারে সেই হিম কুঞ্চিত জরায়ু, জরায়ু হচ্ছে গর্ভাশয়, সেই ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো সেই অন্ধকার থেকে বেরিয়ে এসে সে আলোয়, অর্থাৎ তার নিজের মধ্যে কি একটা যৌবনের একটা উন্মাদনা তৈরি হচ্ছে। এবং সে কি করতে চাইছে? দেখো পরেই আছে তার ইচ্ছার কথা, তার আবেগের কথা। সে একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। সেই হরিণের ইচ্ছাটা কি? সে সেই নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নিজে স্নান করে সেই কামনা উদ্দীপ্ত হয়ে, অর্থাৎ সে তার ইচ্ছাকে, আবেগকে বাস্তবায়িত করার জন্য, সে হরিণীদের চমকে দেওয়ার জন্য, একটার পর একটা হরিণীকে চমকে দেওয়ার জন্য সে আস্তে আস্তে নিজেকে তৈরি করে নিচ্ছে। একটা অদ্ভুত শব্দ, খুব গুরুত্বপূর্ণ জায়গা। শব্দ তাকে অদ্ভুত বলা হচ্ছে কেন? এই অরণ্য প্রকৃতির আপাপবিদ্ধ এই ক্ষেত্রভূমিতে এখানে দেখবো আমরা বন্দুকের শব্দ। সেই জন্যই এই শব্দটা এখানে কাঙ্ক্ষিত নয়, তাই কবি এটাকে অদ্ভুত শব্দ বলছেন।
একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। তাহলে সেই অদ্ভুত শব্দে কি হচ্ছে, সেই নদীর জলটা যে মচকা ফুল, এক জাতীয় ফুল, সে লাল, সেই মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যাচ্ছে। আগুন জ্বললো আবার, আবার বলা হচ্ছে কেন? তাহলে প্রথম আগুন কোথায় জ্বলেছিল? সেই দেশওয়ালিরা নিজেদের শরীরকে উম রাখার জন্য আগুন জ্বেলেছিল, আমরা দেখেছি। এবং আবার আগুন জ্বললো কেন না, পরেই আছে দেখো, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। আমি কি বলেছিলাম তোমাদের কাছে, যে এই নাগরিক সভ্যতায় যারা মানে মদগর্জী, তারা কি করছে, সেই পৌরাণিক কাহিনী, সেই নিষাদের মতো, সেই নিষাদ যেমন কি সেই মিথুন, পঞ্চরত্ন সেই মিথুনকে তারা বধ করেছিল, সেই বাল্মীকির পবিত্র শক্তির জাগরণের কথা আমরা দেখেছি। তা সেখানে সেই নিষাদের মতো তারা কি হয়েছিল, হিংস্র হয়ে উঠেছিল। তারা কি করেছিল, সেই হরিণটিকে তারা হত্যা করেছিল। দেখো কি বলছে, আগুন জ্বললো আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। সে আবার আগুন জ্বললো, মানে কি, যে হরিণটি তারা কি হলো, সেই নিষাদের মতো নিষ্ঠুর হয়ে তারা, যে হরিণটি তার নিজের আবেগকে, তার ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য সারা রাত সেই চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করে হরিণীদের চমক দেওয়ার জন্য সে তৈরি হয়েছিল, সেই হরিণটিকে তারা কি করছে, হত্যা করেছে। এবং সেই হরিণের মাংস জ্বলছে এবং সেই আগুনে ঝলসানো হচ্ছে। এবং সেই জন্যই কবি বলছেন, আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। কবি এক বিষাদের চিত্র অঙ্কন করছেন। কবির এখানেই জেহাদ না, কবি বলছেন কি, সেই নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সেই সভ্যতার মদগর্ভে গর্বী সেই নিষাদ সম নিষ্ঠুরতা মানে মানুষের দল, তারা কি করলো, তারা নিজেদের গল্পে মুশকিল হয়ে এলো। সিগারেটের ধোঁয়া, তারা সেই সিগারেট সেই তারা কি খেতে লাগলো এবং সেই ধোঁয়ায় চতুর্দিক পরিপূর্ণ হয়ে গেল। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, টেরিকাটা মানে কি, বাঁকা স্মৃতি, সেই সভ্যতার মদগর্ভে গর্বী মানুষের কটা মাথা শুধু দেখতে পাওয়া যাচ্ছে। এলোমেলো কয়েকটা বন্দুক, সেই কয়েকটা বন্দুক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। এই ঘুমকে নিরপরাধ বলা হচ্ছে কেন, তার হরিণটিকে গুলি করেছে। আমি একটু আগে বলছিলাম যে অরণ্য হচ্ছে কি, আপাপবিদ্ধ, যেখানে কোনো পাপ নেই, সেই আপাপবিদ্ধ ক্ষেত্রভূমিতে সেই হরিণকে তারা হত্যা করেছে। সেই হরিণটি, যার কোনো দোষ নাই, যার মধ্যে কোনো দেশ নাই, কোনো হিংসা নাই, সে কি হয়েছে, এই নিঃশ্বাসসম সেই সভ্যতার মদগর্ভে গর্বী মানুষের কাছে সে কিরণকে পরিণত হয়েছে। তাই তার গুণকে কবি এখানে পাঠকের চিত্তকে আন্দোলিত করার জন্য, একটা হ্যামারিং, একটা আঘাত আনার জন্য, প্রতিবাদে গর্জে ওঠার জন্য, সাথে সাথে নিজের জিহাদকে প্রকাশ করার জন্য কবি বলছেন, সেই নিষ্পন্দ নিরপরাধ ঘুম, হরিণটি সেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। এই হচ্ছে শিকার কবিতার মূল বিষয়বস্তু। এটি ভালো করে দেখবে, যদি পরবর্তী পর্যায়ে কোনো অসুবিধে হয় আমি আবার বলে দেব।